Assalamu alaikum, dear friend. I discuss the self-assessment of SLCB management system part 5. I will discuss foreign migrant worker, domestic migrant worker, supplier oblique subcontractor and raw materials sourcing policies and procedure. SLCB ম্যানেজমেন্ট সিস্টেম পিডিসিএ সাইকেলকে অনুসরণ করে। পিডিসিএ সাইকেলের প্রথমে রয়েছে প্ল্যান, আর প্ল্যানের মধ্যে রয়েছে পলিসি অ্যান্ড প্রসিডিউর। প্রথমেই রয়েছে হুইচ অফ দ্য ফলোইং টপিকস আর ইনক্লুডেড উইথিন দ্য ফ্যাসিলিটিস রিটেন পলিসিস অ্যান্ড প্রসিডিউর ফর ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার। তো ফ্যাসিলিটির যে লিখিত ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার পলিসিস অ্যান্ড প্রসিডিউর আছে তার মধ্যে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে কিনা। তো একটু বলে নেই যে আমরা 4টা পলিসি নিয়ে আলোচনা করব: ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার, ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার, সাপ্লায়ার সাবকন্ট্রাক্টর অ্যান্ড র ম্যাটেরিয়াল সোর্সিং পলিসিস অ্যান্ড প্রসিডিউর। ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার অ্যান্ড ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কারের কোশ্চেনগুলো সেম, 2টা কোশ্চেনের ব্যবধান আছে। তো আমরা যখন পলিসিগুলো তৈরি করব তখন ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার অ্যান্ড ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার একটা পলিসিতে করতে পারি, এরকম লিখতে পারি ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার অ্যান্ড ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার পলিসিস অ্যান্ড প্রসিডিউর। 2টা পলিসিকে একত্রে করতে পারি কারণ 2টা পলিসির কোশ্চেনগুলো প্রায় সেম। এখন একটু জানা উচিত যে ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার কি এবং ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার কি। ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার হলো যদি অন্য দেশ থেকে কোনো এমপ্লয়ি, কোনো ওয়ার্কার আমাদের দেশে এসে কাজ করে, তার হলো ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার। সাপোজ ইন্ডিয়া থেকে কোনো এমপ্লয়ি আমাদের দেশে আসলো, শ্রীলঙ্কা থেকে আসলো, অথবা চায়না থেকে আমাদের দেশে এসে আমাদের প্রতিষ্ঠানে এসে জব করলো, এটা হলো ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার। আর ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার হলো আমার প্রতিষ্ঠানটা হলো ঢাকা বিভাগে, এখন অন্য বিভাগ থেকে, অন্য প্রভিন্স থেকে, প্রদেশ থেকে যদি এসে এখানে এসে জব করে তাহলে ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার। মানে একই দেশের ভিতরে অন্য বিভাগ থেকে আসছে, সে ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার। আর ফরেন মাইগ্রেন্ট হলো অন্য দেশ থেকে যদি আসে তাহলে যে তারা হলো ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার। তো সেম জিনিস, মানে কোশ্চেনগুলো একই, সেক্ষেত্রে আমরা ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার এবং ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কারের পলিসিটা একত্রে করতে পারি যেহেতু কোশ্চেনগুলোও সেম। তো আমরা দেখি কোশ্চেনগুলো কী আছে। 157 reference to following all local laws for recruitment in both the sending and receiving countries. সেন্ডিং এবং রিসিভিং কান্ট্রি রিক্রুটমেন্টের ক্ষেত্রে লয়ের রেফারেন্স আছে। হ্যাঁ, আমরা 157 নম্বরে সিলেক্ট করবো যে আমাদের যে পলিসি প্রসিডিউর আছে ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার এবং ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার পলিসিস প্রসিডিউর, এর ভিতরে আমাদের রেফারেন্স আছে। কী কী রেফারেন্স আমরা দিতে পারি? আমরা ILO অপারেশনাল গাইডলাইন্স ফর ফেয়ার রিক্রুটমেন্ট 2016, মাইগ্রেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট লস, বাংলাদেশ লেবার ল 2006 অ্যান্ড লেবার রুল 2015। ILO কনভেনশন ফেয়ার রিক্রুটমেন্টের ক্ষেত্রে ILO কনভেনশন নাই, ফেয়ার রিক্রুটমেন্টের ক্ষেত্রে আছে ILO অপারেশনাল গাইডলাইন্স 2016 আর ইমিগ্রেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট লস যেটা। আর বাংলাদেশের থেকে বাংলাদেশ লেবার ল, বাংলাদেশ লেবার রুল। যেহেতু আমরা 2টা পলিসি একত্রে করতেছি, ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার এবং ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার, সেহেতু আমরা ইন্টারন্যাশনাল ল এবং বাংলাদেশ লোকাল ল দুটোই আমরা রেফারেন্স হিসাবে ব্যবহার করব। আমরা রেফারেন্স হিসাবে এই রেফারেন্সগুলো দিয়ে দেব। 158 নম্বরে রিক্রুটমেন্ট ফিস অ্যান্ড এক্সপেন্স সিলেক্ট করব। আমাদের পলিসির ভিতরে এই বিষয়ে কথা বলা আছে, রিক্রুটমেন্টের ফি এবং এক্সপেন্স বিষয়ে আমাদের পলিসির ভিতরে আছে, সেহেতু আমরা সিলেক্ট করব। তাই আমরা কী লিখবো পলিসিতে রিক্রুটমেন্ট ফি অ্যান্ড এক্সপেন্সের ব্যাপারে? আমরা লিখবো ABC কোম্পানি বা আমাদের যে কোম্পানি রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের ফি বা খরচ এমপ্লয়ির কাছ থেকে বহন করেন না, সে ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার হোক অথবা ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার হোক, সে স্বদেশি হোক অথবা বিদেশি শ্রমিক হোক, কারো কাছ থেকেই মানে রিক্রুটমেন্টের কোনো খরচ এমপ্লয়ির কাছ থেকে কোম্পানি গ্রহণ করেন না। এক্ষেত্রে এমপ্লয়ির ওয়ার্কারের এক্সাম হোক, টেস্ট হোক বা অন্য কোনো রিক্রুটমেন্ট ক্ষেত্রে যদি যেসব প্রসেস মেনটেন করা হয় সে প্রসেস খরচ বা ফি বাবদ কোনো টাকা বা কোনো কস্ট গ্রহণ করেন না। এটা হলো আমরা 158 নম্বর কোশ্চেন এগেনস্ট আমরা পলিসিতে এরকম কিছু কথা লিখব। 149 এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট হলো মানে চাকরির মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার, কন্ট্রাক্ট বা অ্যাপয়েন্টমেন্ট লেটার। হ্যাঁ, আমরা অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট করবো কারণ অ্যাপয়েন্টমেন্টের সম্পর্কে, কন্ট্রাক্ট সম্পর্কে আমাদের পলিসির ভিতরে আছে। এটা এরকম লিখতে পারি
যে ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার অথবা ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার মানে দেশি শ্রমিক অথবা বৈদেশিক শ্রমিক প্রত্যেক এমপ্লয়ির ক্ষেত্রেই প্রত্যেক ওয়ার্কারের ক্ষেত্রেই নিয়োগের পূর্বে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করা হয়। অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান না করে কোনো এমপ্লয়িকে এবিসি কোম্পানিতে বা প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান করা হয় না। এটা হলো মেইন কথা। এরপর আপনি দুই এক কথা বাড়তি যদি লিখতে চান লিখতে পারেন। 160 নম্বর ডিপোজিট জামানত। স্বদেশী শ্রমিক, বৈদেশিক শ্রমিক, ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার, ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার কোনো শ্রমিকের কাছ থেকেই নিয়োগের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে কোনো ধরনের ডিপোজিট বা আমানত গ্রহণ করা হয় না। আমানত হিসেবে কোনো অর্থ অথবা পাসপোর্ট, ওয়ার্ক পারমিট, এডুকেশনাল সার্টিফিকেট, এনআইডি অথবা ভ্যালুয়েবল কোনো ডকুমেন্টসও এমপ্লয়ের কাছ থেকে গ্রহণ করা হয় না বা জামানত রাখা হয় না। এটা হলো মেইন থিম। এরপর আপনি যদি আরও কিছু লিখতে চান কোনো সমস্যা নেই। 161 ব্যাংক অ্যাকাউন্ট। প্রত্যেক এমপ্লয়ির ক্ষেত্রে স্বদেশী শ্রমিক, অভিবাসী শ্রমিক, ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার, ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার প্রত্যেক শ্রমিকেরই আলাদা আলাদা অ্যাকাউন্ট রয়েছে। মানে কোম্পানির মজুরি, মাসিক বেতন অথবা অন্যান্য বেনিফিট অথবা কোনো পাওনা ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়। প্রত্যেক এমপ্লয়ি তার ব্যাংক অ্যাকাউন্ট নিজেই মনিটরিং করে থাকেন। কোনো এমপ্লয়ির কোনো ওয়ার্কারদের ব্যাংক অ্যাকাউন্ট কোম্পানি মনিটরিং করেন না এবং কন্ট্রোল করেন না। এভরি এমপ্লয়ি হ্যাজ দ্য রাইট টু কন্ট্রোল হিজ ওন ব্যাংক অ্যাকাউন্ট। প্রত্যেক এমপ্লয়ির অধিকার রয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট মনিটর করা, কন্ট্রোল করার প্রত্যেক এমপ্লয়ির অধিকার রয়েছে। আমরা এরকম কিছু কথা এই পয়েন্টে লিখব। হ্যান্ডেলিং অফ গভর্নমেন্ট ইস্যুস আইডেন্টিফিকেশন ডকুমেন্ট। 162 এই কোশ্চেনের অ্যান্সারে আমরা এক্স সিলেক্ট করব এবং আমাদের পলিসির ভিতরে এরকম একটা পয়েন্টও রাখবো, মানে ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার অ্যান্ড ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার প্রসিডিউরের মধ্যে আমরা একটা পয়েন্ট রাখবো যে সরকার কর্তৃক ইস্যুকৃত পরিচিতিমূলক কাগজপত্র হ্যান্ডেলিং। এই পয়েন্টে কি লিখবো আমরা? সরকার কর্তৃক ইস্যুকৃত পরিচয়পত্রমূলক কাগজপত্রের মধ্যে রয়েছে ওয়ার্ক পারমিট ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার জন্য, আর ভিসা রিকমেন্ডেশন লেটার, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, আর বাংলাদেশি শ্রমিকের জন্য রয়েছে এনআইডি অথবা জন্ম নিবন্ধন, তাই না? তো এগুলো আমরা কীভাবে হ্যান্ডেল করি? এটা হ্যান্ডেল করি হলো যে আমরা কোনো বৈদেশিক শ্রমিকের ওয়ার্ক পারমিট, ভিসা রেকমেন্ডেশন লেটার বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মেইন কপি গ্রহণ করা হয় না, অথবা স্বদেশি শ্রমিকের এনআইডি বা জন্ম নিবন্ধনের মেইন কপি গ্রহণ করা হয় না। নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি নেওয়া হয় এবং ফটোকপির ভ্যালিডিটি, ফটোকপির বৈধতা যাচাইয়ের জন্য মেইন কপি চেক করা হয় বা দেখা হয়। এখানে বলে রাখি যে ওয়ার্ক পারমিট যদি ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার আসে, বৈদেশিক শ্রমিক বাংলাদেশে আসে, তাহলে তার কিন্তু ওয়ার্ক পারমিট প্রয়োজন হয়। ওয়ার্ক পারমিট কে দেয়? বিডা দেয়। বিডা, হোয়াট ইজ বিডা? বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বিডা কর্তৃক ওয়ার্ক পারমিট দেওয়া হয়। আর ভিসা রিকমেন্ডেশন লেটার এটাও বিডা দেয়, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। বৈদেশিক শ্রমিকের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কে দেয়? এনএসআই, মানে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স। আর বাংলাদেশি শ্রমিকের মানে ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কারের পুলিশ ভেরিফিকেশনের সার্টিফিকেট দেওয়া হলো তার নিজ থানার বা পুলিশ স্টেশনের যে কর্মকর্তা থাকেন তারা হলো যে পুলিশ ভেরিফিকেশনের রিপোর্ট দেন। আর বৈদেশিক শ্রমিকের রিপোর্ট দেন হলো ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স মানে এনএসআই কর্তৃক পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়া হয়। 163 অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশনের জায়গায় আমরা এই পলিসিতে এক্স সিলেক্ট করব, মানে যখন সেলফ অ্যাসেসমেন্ট করবো তখন এক্স সিলেক্ট করবো এবং পুলিশের ভিতরে আমরা অ্যাকোমোডেশন একটা পয়েন্ট রাখবো, মানে বাসস্থান। এখানে কি লিখবো? আপনি যদি আপনার প্রতিষ্ঠানের শ্রমিকদের অ্যাকোমোডেশন মানে বাসস্থান দিয়ে থাকেন তাহলে লিখবেন যে মানে প্রতিষ্ঠানের শ্রমিকদেরকে থাকার জন্য বাসস্থানের ব্যবস্থা করা হয়, অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হয়। আর যদি এমন হয় যে বৈদেশিক শ্রমিকের জন্য আমরা বাসস্থানের ব্যবস্থা করেন তাহলে লিখবেন যে ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কারের জন্য প্রতিষ্ঠান অ্যাকোমোডেশনের ব্যবস্থা করেন, বাসস্থানের ব্যবস্থা করেন, এবং ডোমেস্টিক ওয়ার্কারের জন্য অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হয় না। অথবা যদি কারোর জন্যই না করেন তাহলে আপনার পুরো প্র্যাকটিস অনুসারে এটি লিখতে পারেন যে স্বদেশী শ্রমিক হোক, বৈদেশিক শ্রমিক হোক, ডোমেস্টিক মাইগ্রেন্ট হোক বা ফরেন মাইগ্রেন্ট ওয়ার্ক হোক, কোনো শ্রমিকের জন্যই প্রতিষ্ঠান অ্যাকোমোডেশনের ব্যবস্থা করেন না। প্রত্যেকটা শ্রমিক তার নিজ দায়িত্বে নিরাপদ স্থানে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে নেবেন। অ্যারাইভাল ওরিয়েন্টেশন, হ্যাঁ মানে এর ওরিয়েন্টেশনের ব্যাপারে লিখবেন যে স্বদেশী শ্রমিক ও অভিবাসী শ্রমিক কর্মচারী নিয়োগের পূর্বে
তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে কোম্পানির পলিসি, বেনিফিট, ডাজেন্ট, কোম্পানি কালচার, মিশন জানিয়ে দেওয়া হয়। কারণ নিয়োগের পরে কোম্পানিতে কাজের শুরুতে কোম্পানি কী কী নিয়মকানুন আছে, কি করা যাবে কি করা যাবে না, কী ধরনের বেনিফিট আছে, কোম্পানির কি কালচার আছে, কোম্পানির মিশন কি এই সম্পর্কে ওরিয়েন্টেশন করানো হয়। সেটা স্বদেশী এবং অভিবাসী প্রত্যেক শ্রমিকের ক্ষেত্রেই এই ওরিয়েন্টেশন করানো হয় এবং কোম্পানির মিশন ডাজেন্ট, কোম্পানির কালচার সম্পর্কে জানিয়ে দেওয়া হয়। 165 ফ্রিডম অফ মুভমেন্ট। অবশ্যই এটা পয়েন্ট থাকবে আমাদের। আমরা অ্যাসেসমেন্টের সময় এক্স সিলেক্ট করবো, আর পলিসির ভিতরে ফ্রিডম অফ মুভমেন্টের একটা পয়েন্ট থাকবে, আমরা লিখে দেবো যে স্বদেশী অভিবাসী শ্রমিকদের প্রত্যেকেরই ফ্রিডম অফ মুভমেন্টের অধিকার রয়েছে। তাদের ওয়াশরুমে যাওয়া, তাদের স্ন্যাক্স নেওয়া, কারোর সাথে কথা বলা, প্রয়োজনে গেট পাস নিয়ে শর্ট লিভ নেওয়া, যদি আপনার পলিসিতে থাকে শর্ট লিভের, যে প্রয়োজনে এমার্জেন্সিতে গেট পাস নিয়ে অল্প সময়ের জন্য বাইরে যাওয়া, এর অধিকার রয়েছে বা যাওয়ার অথরিটি রয়েছে। আপনার যা আছে ফ্রিডম মুভমেন্টের, এখানে এরকমটা অল্প কথা লিখে দেবেন। নন ডিসক্রিমিনেশন ইন এমপ্লয়মেন্ট, চাকরির ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হয় না। অভিবাসী, স্বদেশী, ডোমেস্টিক অর ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার, সকল ক্ষেত্রে সমান বিবেচনা করা হয়, কারো প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয় না। 167 হ্যারাসমেন্ট অ্যান্ড অ্যাবিউজ ইন এমপ্লয়মেন্ট। হ্যাঁ, এখানে এক্স সিলেক্ট করবো। কেন এক্স সিলেক্ট করবো? এটা কিন্তু আমাদের হ্যারাসমেন্ট এমপ্লয়ীদের করতেছি তা না, মানে আমার পলিসির ভিতরে হ্যারাসমেন্ট অ্যাবিউজ নিয়ে পয়েন্ট আছে কিনা এইটা জানতে চাচ্ছি। হ্যাঁ, আমার পয়েন্ট আছে, আমরা এক্স সিলেক্ট করবো। তাহলে এখানে কি লিখবো? স্বদেশী শ্রমিক, অভিবাসী শ্রমিক, ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার, ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার, প্রত্যেক শ্রমিকেরকেই নিরাপদ এবং হ্যারাসমেন্ট মুক্ত কর্মপরিবেশ প্রদান করা হয়, কাউকে কোনো ধরনের হ্যারাসমেন্ট অ্যাবিউজ করা হয় না। এবং হ্যারাসমেন্ট অ্যাবিউজ হলে তারা ন্যায় বিচার পাওয়ার মানে ব্যবস্থা রয়েছে, এবং হ্যারাসমেন্ট অ্যাবিউজ সম্পর্কে অভিযোগ করার প্রপার চ্যানেল রয়েছে। এরকম কিছু কথা আপনি লিখে দেবেন। ডিসিপ্লিন ইন এমপ্লয়মেন্ট, সকলের জন্য ডিসিপ্লিনের নিয়ম সবার জন্যই প্রযোজ্য। কোনো এমপ্লয়ি যদি ডিসিপ্লিন ভঙ্গ করে, তাহলে বাংলাদেশ শ্রম আইন 2006 এবং বাংলাদেশ লেবার রুল 2007 সেকশন 26 এবং 23 এবং 24 অনুযায়ী অসদাচরণের জন্য তাকে অসদাচরণের বিচার করা হয়। এরকম কথা আপনি ডিসিপ্লিন এমপ্লয়মেন্টে অল্প কিছু কথা লিখে দেবেন। রিপ্যাট্রিয়েশন অবলিক এন্ড অফ দ্য এমপ্লয়মেন্ট। রিপ্যাট্রিয়েশন আর এন্ড অফ দ্য এমপ্লয়মেন্ট, আচ্ছা এটা বলে নেই। মানে একটা হচ্ছে প্রত্যাবর্ষণ অথবা চাকরি ছেড়ে দেওয়া, এন্ড অফ এমপ্লয়মেন্ট, চাকরি থেকে অব্যাহতি গ্রহণ করা। হ্যাঁ, রিপ্যাট্রিয়েশন হলো আপনি কোনো একটা দেশে, এর বৈদেশিক শ্রমিকের ক্ষেত্রে কোনো একটা দেশে আপনি চাকরি করতে গেলেন বা বসবাস করতে গেলেন, সেখান থেকে আপনার চাকরি ছেড়ে দিয়ে চলে আসলেন, মানে প্রত্যাবর্ষণ, আপনার নিজ দেশে ফিরে আসলেন, এটাকে বলা হয় রিপ্যাট্রিয়েশন। আর ইমিগ্রেশন হলো আপনি কোনো একটা দেশে চাকরির জন্য অথবা একটা দেশে বসবাসের জন্য চলে গেলেন, সেটা হলো ইমিগ্রেশন। আর কোনো একটা দেশে আপনি চাকরি করতেন বা বসবাস করতেন, সেখান থেকে ফিরে আসলেন, সেটা রিপ্যাট্রিয়েশন। এখন রিপ্যাট্রিয়েশন অফ দ্য অবলিক এন্ড অফ দ্য এমপ্লয়মেন্ট, মানে চাকরি ছেড়ে দেওয়া অথবা প্রত্যাবর্ষণ করা, ফিরে আসা। হ্যাঁ, প্রত্যেক এমপ্লয়েরই মানে চাকরি থেকে অব্যাহতি নেওয়া, এন্ড অফ দ্য এমপ্লয়মেন্ট অথবা রিপ্যাট্রিয়েশনের অধিকার রয়েছে। সেক্ষেত্রে প্রত্যেক শ্রমিক বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী 2 মাস আগে, বাংলাদেশ শ্রম আইন 2006 এর সেকশন 27 অনুযায়ী 2 মাস আগে নোটিশের মাধ্যমে চাকরি থেকে অব্যাহতি গ্রহণ করতে পারবেন, অথবা মালিক নোটিশের পরিবর্তে মালিককে 2 মাসের মজুরি প্রদান করে চাকরি হতে অব্যাহতি প্রদান করতে পারবেন। 169 নম্বর কোশ্চেনের মানে পয়েন্টের এগেনস্টে আপনি এতটুকু লিখতে পারেন। 170 ইনভলান্টারি টার্মিনেশন অফ কন্ট্রাক্ট বাই এমপ্লয়ার। এবার মালিক কর্তৃক টার্মিনেশন, হ্যাঁ এটা আপনার এক্স সিলেক্ট করবেন এবং পলিসির ভিতরে এরকম একটা কথা পয়েন্ট রাখবেন, এবং এই পয়েন্ট আপনি কি লিখবেন যে মালিক ইচ্ছা করলে কোনো স্বদেশী শ্রমিক, অভিবাসী শ্রমিক, ডোমেস্টিক হোক আর ফরেন হোক, প্রত্যেক এমপ্লয়িকেই মালিক ইচ্ছা করলে টার্মিনেশন করতে পারবে। এক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন সেকশন 26 অনুযায়ী 4 মাসের নোটিশ প্রদান করিয়া অথবা নোটিশের পরিবর্তে সমপরিমাণ মজুরি প্রদান করি এবং প্রত্যেক 15 বছরের জন্য 30 দিনের মজুরি প্রদান করি এবং অন্যান্য পাওনাদি দিয়ে
চাকরি হতে টার্মিনেশন করার অধিকার রয়েছে। এই 170-এ আপনি এরকম কিছু লিখে দেবেন। 171-এ রিক্রুটমেন্ট ফর লেবার এজেন্ট আর ব্রোকার, মানে দালাল অথবা লেবার এজেন্ট যারা আছে এদের মাধ্যমে রিক্রুটমেন্টের ক্ষেত্রে এটা এক্স সিলেক্ট করবেন এবং পলিসির ভিতরে আপনি এখানটা পয়েন্ট রাখবেন এই সম্পর্কে, এবং এতটুকু লিখবেন এইখানে যে এবিসি কোম্পানি কোনো লেবার এজেন্ট বা ব্রোকারের মাধ্যমে রিক্রুট করেন না, প্রতিষ্ঠান নিজে সরাসরি এমপ্লয়ীদেরকে রিক্রুটমেন্ট করে থাকেন। যদি আপনার প্র্যাকটিক্যালি যদি আপনি কোনো থার্ড পার্টির কাছ থেকে লোক নিয়ে থাকেন তাহলে আপনার যে প্র্যাকটিস আছে, পলিসি আছে, সেই কথা এখানে লিখবেন। তবে আমি আবারও বলি, এখানে প্রত্যেকটা পয়েন্টের জন্য কিন্তু আপনার আলাদা আলাদা বিশাল বিশাল পলিসি আছে। নন ডিসক্রিমিনেশনের ব্যাপারে অনেক বড় পলিসি আছে, হ্যারাসমেন্ট অ্যাবিউসের বিষয়ে আপনার অনেক বড় পলিসি আছে, ডিসিপ্লিন নিয়ে আপনার অনেক বড় পলিসি আছে। ওই পলিসির সব অংশ এই পলিসির পয়েন্টের উপরে সবগুলো তুলে দেওয়ার প্রয়োজন নাই। জাস্ট ওই পলিসির যে মেন যে থিমটা, মূল যে বিষয়গুলো, ওইটা 2-1 লাইন করে আপনি এখানে বসিয়ে দেবেন। আপনি যদি টোটাল পলিসিটা আবার এই পলিসির ভিতরে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার এই পলিসির ব্যাপারে 50 পেজ হবে, অত বড় করা যাবে না। আপনি ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার, ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার পলিসি প্রসিডিউর করতে যাচ্ছি, আমি কিন্তু নন ডিসক্রিমিনেশন ইন এমপ্লয়মেন্ট পলিসি প্রসিডিউর করতে যাচ্ছি না। আমার শুধু হলো এই ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার, ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কারের মধ্যে একটা পয়েন্ট মাত্র যে নন ডিসক্রিমিনেশন ইন এমপ্লয়মেন্ট, আমি শুধু এতটুকুই ব্যবহার করব যে বৈদেশিক শ্রমিক হোক এবং দেশি শ্রমিক হোক কারোর জন্য কোনো ধরনের বৈষম্য করা হয় না। ওই পলিসির মানে সামারিটা এখানে অন্তর্ভুক্ত করে দেব। ওকে, 172 আদার্স যদি আপনি এই পলিসির ভিতরে থাকে তাহলে আপনি এক্স সিলেক্ট করবেন, না থাকলে চুজ সিলেক্ট করে রাখবেন। আচ্ছা, ডোমেস্টিক which of the following topics are included within the facilities written policies and procedure for domestic migrant worker? প্রতিষ্ঠানের যে লিখিত ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার পলিসি প্রসিডিউর আছে তার মধ্যে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে কিনা। সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স, যদি থেকে থাকে তাহলে এক্স দিয়ে সিলেক্ট করতে বলা হয়েছে। আমরা কিন্তু অলরেডি এগুলো আলোচনা করেছি, মানে আলোচনার শুরুতেই বলে নিয়েছিলাম যে ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার এবং ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার আমরা একটা পলিসি করব এবং আলোচনা একসাথে করব। দেন রিক্রুটমেন্ট ফিস অ্যান্ড এক্সপেন্স, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, ডিপোজিট, এগুলো কিন্তু আগে হচ্ছিল। অ্যাকোমোডেশন, ফ্রিডম অফ মুভমেন্ট, নন ডিসক্রিমিনেশন, হ্যারাসমেন্ট অ্যাবিউস, এন্ড অফ এমপ্লয়মেন্ট, রিক্রুটমেন্ট ফর লেবার এজেন্টস অ্যান্ড ব্রোকার, আমরা সবগুলো আলোচনা করেছি। শুধু এখানে 2টা পয়েন্ট বেশি আছে, তা আমরা ওই পলিসির ভিতরে এই 2টা পয়েন্ট লাগবো, ওয়েজেস অ্যান্ড বেনিফিট আর হচ্ছে ওয়ার্কিং আওয়ার। তো আমরা লিখবো যে ওয়েজেস অ্যান্ড বেনিফিট একটা পয়েন্ট রাখবো আমরা ওই পলিসির ভিতরে। পলিসির নাম ছিল কি আমাদের, যে ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার অ্যান্ড ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার পলিসিস অ্যান্ড প্রসিডিউর। আগের যে পয়েন্টগুলো ছিল ওই পয়েন্টগুলো তো থাকবেই, আর একটা পয়েন্ট অ্যাড করে রাখবো ওয়েজেস অ্যান্ড বেনিফিট। ওয়েজেস অ্যান্ড বেনিফিট এগেনস্টে লিখবো এবিসি কোম্পানি বা আমাদের কোম্পানি প্রত্যেক এমপ্লয়িকেই সর্বশেষ গেজেট 20 ডিসেম্বর 2023 অনুযায়ী মজুরি প্রদান করে থাকেন। এই গেজেটের অনুমোদিত মজুরির থেকে কম মজুরি কাউকে প্রদান করেন না, তবে সে দেশি শ্রমিক হোক অথবা বিদেশি শ্রমিক হোক, এতটুকু হলেই চলবে। অথবা আপনি যদি সর্বনিম্ন মজুরি কত, সর্বোচ্চ মজুরি কত এরকম যদি লেখেন তাও সমস্যা নেই। 177 ওয়ার্কিং আওয়ার, এখানে রাখবো যে সব শ্রমিকের ক্ষেত্রেই ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার এবং ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার সমস্ত শ্রমিকের ক্ষেত্রেই সর্বনিম্ন ওয়ার্কিং আওয়ার হলো 8 ঘন্টা। এই 8 ঘন্টা কর্মঘণ্টা হিসেবে তাকে মজুরি প্রদান করা হয়, এবং কোনো শ্রমিক যদি ইচ্ছা করে ভলান্টারি আরও 2 ঘন্টা ওটি করতে পারবেন, তবে সেটা সপ্তাহে 60 ঘন্টার বেশি নয় এবং গড়ে বছরে 56 ঘন্টার বেশি নয়, যেটা বাংলাদেশ শ্রম আইন সেকশন 100, 101, 102 এবং বাংলাদেশ লেবার রুল 29 অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ করা হয়। আপনি এরকমটা কথা বলে দেবেন। অলরেডি আমাদের 184 পর্যন্ত আলোচনা শেষ হয়ে গেছে, কারণ এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। এবার আসি, which of the following topics are included within the facilities written policies and procedure for supplier and subcontract? প্রতিষ্ঠানের যে লিখিত সাপ্লায়ার এবং সাবকন্ট্রাক্ট আছে তার মধ্যে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে কিনা। সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স, যদি থেকে থাকে তাহলে এক্স দিয়ে সিলেক্ট করতে বলা হয়েছে। আগে একটু বলে নেই যে সাপ্লায়ার এবং সাবকন্ট্রাক্ট, সাপ্লায়ার কারা, সাবকন্ট্রাক্ট কারা। সাপ্লায়ার হলো আপনার প্রতিষ্ঠান, আপনার কোম্পানি প্রোডাকশনের ক্ষেত্রে বা আপনার প্রতিষ্ঠান চালাতে গেলে তাদের সাপোর্ট নিতে হয়, তাদের কাছ থেকে মাল ক্রয় করতে হয়, তারা আপনার সাপ্লায়ার। তাহলে আপনার কী কী ধরনের সাপোর্ট নিতে হয়, মাল ক্রয় করতে হয়। আপনার গার্মেন্টস ফ্যাক্টরি আপনাকে যদি কাটটুপ রাখে, আপনাকে অ্যাক্সেসরিজ কিনতে হয়, বাটন করতে হয়, জিপার কিনতে হয়, ফেব্রিক কিনতে হতে পারে, কোন কিনতে হতে পারে, এগুলো আপনার হলো সাপ্লায়ার।
তার সাথে আপনি যে সেবাগুলো নেন তারাও আপনার সাপ্লায়ার। কী কী ধরনের সেবা নেন? আপনার লিগ্যাল ইস্যু নিয়ে আপনি সেবা নিতে পারেন। কোনো লয়ার ফার্মের সাথে আপনার চুক্তি থাকতে পারে, আপনাকে লয়ার ইস্যুগুলো বা লিগ্যাল ইস্যুগুলো ওই ফার্ম আপনাকে সাপোর্ট দেয়, সে আপনার সাপ্লায়ার। আপনি সফটওয়্যারে কোনো সাপোর্ট নিতে পারেন, আপনার আইটি ফার্ম নাই, কোনো সফটওয়্যারের কাছ থেকে আপনি সাপোর্ট নিতে পারেন, সফটওয়্যার ফার্ম আপনার সাপ্লায়ার। অথবা বললাম ল ফার্ম, আপনার নিজস্ব কোনো লয়ার নাই, আপনি ল ফার্ম থেকে সাপোর্ট নেন, ওরা আপনার সাপ্লায়ার, এটা আপনার সার্ভিস নিচ্ছেন। আর যাদের কাছ থেকে ডাইরেক্ট মাল কিনেন, প্রোডাক্ট কেনেন, তারা আপনার সাপ্লায়ার। আর সাব কন্ট্রাক্ট হলো আপনার প্রসেস হলো ডাইং থেকে শুরু করে প্যাক পর্যন্ত, মানে ফিনিশিং কোর্স। এর ভিতরে ডাইং আছে, আপনার কাটিং আছে, প্রিন্টিং আছে, কাট টু প্যাক সব আছে। কিন্তু বাইরের একটা অর্ডারের ক্ষেত্রে ওখানে আপনি এমব্রয়ডারি চাচ্ছে, বাট আপনি এমব্রয়ডারি প্রসেস নাই, এই এমব্রয়ডারিটা আপনি অন্য একটা প্রতিষ্ঠান থেকে এমব্রয়ডারি করেই নিচ্ছেন, এটা হলো আপনার সাব কন্ট্রাক্ট। তাহলে সাপ্লায়ার, সাব কন্ট্রাক্ট। আর র মেটেরিয়াল সোর্সিং সেম। র মেটেরিয়ালস হলো এরকম যে আপনার প্রতিষ্ঠান, আপনার প্রোডাক্ট তৈরি করতে যে র মেটেরিয়ালস প্রয়োজন হয়, যে বললাম অ্যাক্সেসরিজ প্রয়োজন হয়, বাটন হতে পারে, জিপার হতে পারে, এটা আপনি র মেটেরিয়ালস। তাহলে আমরা এইখানে দুইটা পলিসি একত্রে করতে পারি, সাপ্লায়ার, সাব কন্ট্রাক্ট অ্যান্ড র মেটেরিয়াল সোর্সিং পলিসিজ অ্যান্ড প্রসিডিউর। কারণ কোশ্চেনগুলোও প্রায় সেম, আমার আলোচনায় দুইটা পলিসি একত্রেই চলে আসবে। 185 নম্বর কোশ্চেন দেখি কি বলা হয়েছে। ডিফাইন অফ সাপ্লায়ার হুইচ ইনক্লুড সার্ভিস প্রোভাইডার অ্যান্ড র মেটেরিয়াল সাপ্লায়ার। আপনি যখন মানে সাপ্লায়ার সিলেকশন করবেন, তখন র মেটেরিয়াল সাপ্লায়ার সাথে আপনাকে সার্ভিস প্রোভাইডার আছে, তাদেরকেও আপনার সাপ্লায়ার হিসেবে ইনক্লুড করতে হবে। হ্যাঁ, তাও করা হবে, তাই আমরা করি। আর আমরা পলিসির ভিতরে এই অংশটা রাখবো এবং বলে দেবো আমাদের যে সাপ্লায়ার, আমাদের সার্ভিস প্রোভাইডারকেও আমরা সাপ্লায়ার হিসেবে কাউন্ট করি এবং পলিসি তাদেরকে অন্তর্ভুক্ত করি। 186 নিউ অ্যান্ড এক্সিস্টিং সাপ্লায়ার সাব কন্ট্রাক্ট রিস্ক অ্যাসেসমেন্ট টু differentiate high risk supplier and subcontract within the supply chain. আপনার সাপ্লাই চেইনে যতগুলো সাপ্লায়ার এবং সাবকন্ট্রাক্টর আছে তাদেরকে আপনি মানে ডিফারেন্সিয়েট করবেন, মানে পার্থক্য করবেন হাই রিস্ক দিয়ে। তো কীভাবে এটা করবেন? আপনার যে সাপ্লায়ার এবং সাবকন্ট্রাক্ট র মেটেরিয়াল সোর্সিং প্রসিডিউর আছে, এর ভিতরে আপনি একটা পয়েন্ট রাখবেন যে সাপ্লায়ারদেরকে রিস্ক অনুযায়ী ক্যাটাগরি করা হয়। আমরা সাপ্লাইদেরকে হাই রিস্ক, মিডিয়াম রিস্ক, লো রিস্ক এবং নো রিস্ক অনুযায়ী ক্যাটাগরি করে থাকি। অবশ্যই সাপ্লাইদেরকে বা সাবকন্ট্রাক্টদেরকে আপনারা একটা ইন্টারনাল অডিট করে থাকেন। সে অডিটের ক্ষেত্রে মার্কিং করেন, 100 মার্কের মধ্যে সোশ্যাল কমপ্লায়েন্সের অডিট করেন, 100 মার্ক করেন। তো এরকম লিখে রাখবেন, মানে পরিস্থিতির ভিতরে এরকম একটা মেট্রিক্স দেখাবেন যে আমার সাপ্লাইয়ার যদি 100-র ভিতরে 80 পায়, তাহলে সেটা নো রিস্ক। যদি কোনো সাপ্লায়ার 69 থেকে 79 পায়, তাহলে হলো যে লো রিস্ক। 59 থেকে সেটা যদি আপনার 69-এর নিচে পায়, তাহলে মিডিয়াম রিস্ক, এবং 59-এর নিচে যদি পায় তাহলে হাই রিস্ক। আপনি এরকম নিজের মতো করে একটা ম্যাট্রিক্স তৈরি করে নেবেন এবং ওই সাপ্লায়ারদের যে অডিট রিপোর্ট আছে, ওই রিপোর্ট অনুসারে রিপোর্টে যে মার্ক আছে, যদি 80 পেয়ে থাকে তাহলে তাকে রেটিং দেবেন হলো নো রিস্ক। আর ওই সাপ্লায়ার যদি আপনার 80-এর নিচে, 69 থেকে 80-এর মধ্যে এরকম পায়, তাহলে মিডিয়াম লো রিস্ক। এরকম করে করে আপনি এই ইস্যুটাকে সলভ করতে পারেন এবং হলো পলিসির ভিতরে অন্তর্ভুক্ত করতে পারেন। এবং আপনি যখন এটা সেলফ অ্যাসেসমেন্ট করেন তখন এক্সলেট করবেন, কারণ আপনার পলিসির ভিতরে এই সম্পর্কে কথা বলা আছে এবং মেট্রিক্স আছে। 187 নিউ সাপ্লায়ার অবজেক্ট সাবকন্ট্রাক্টর ইন্টারনাল স্ক্রিনিং বেসড অন সোশ্যাল অ্যান্ড লেবার প্র্যাকটিস কন্ডাক্টিং সোশ্যাল অ্যান্ড লেবার ডিউ ডিলিজেন্স। নতুন সাপ্লায়ার বা সাবকন্ট্রাক্ট যখন আমরা সাবকন্ট্রাক্টর যখন ইনবোর্ড করব, তখন তাদেরকে ইনিশিয়াল অডিট করতে হবে সোশ্যাল লেবার প্র্যাকটিসের উপরে, কন্ডাক্টিং সোশ্যাল অ্যান্ড লেবার ডিউ ডিলিজেন্স। আচ্ছা, এখন ডিউ ডিলিজেন্সটা কি? এটা অনেক আলোচনায় আসে। ডিউ ডিলিজেন্স, HRDD ডিউ ডিলিজেন্স, সোশ্যাল অ্যান্ড লেবার প্র্যাকটিসের ডিউ ডিলিজেন্স, আবার বিজনেসের ডিউ ডিলিজেন্স। ডিউ ডিলিজেন্সটা কি? বাংলা অর্থ যদি বলি ডিউ ডিলিজেন্স, যথাযথ সতর্কতা বা সতর্ক পর্যালোচনা। তাহলে সোশ্যাল এবং লেবারের ডিউ ডিলিজেন্স হলো আপনার যে বিজনেস পার্টনার আছে তাদেরকেও ইনশিওর করা যে লোকাল লটাকে কমপ্লাই করে কিনা, ইন্টারন্যাশনাল লকে কমপ্লাই করে কিনা, এবং ইথিক্যাল যে এক্সপেকটেশন আছে হিউম্যান রাইটসের উপরে বা লেবার রাইটের উপরে, এটা কমপ্লাই করে কিনা।
অর্থাৎ হলো আপনি আপনার প্রতিষ্ঠান চালান, আপনার এমপ্লয়ীদেরকে আপনি সব বেনিফিট দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনার ব্র্যান্ডেরও রেসপন্সিবিলিটি আছে যে আপনি ঠিকমতো দিচ্ছেন কি না এটা আপনাকে মনিটরিং করা। আপনি একটা প্রতিষ্ঠানের সাপ্লায়ার মানে সাবকন্ট্রাক্ট করান, আপনি আপনার প্রতিষ্ঠানের এমপ্লয়ীদেরকে সঠিকভাবে বেতন দিচ্ছেন, রাইট, কিন্তু আপনার সাপ্লায়ার বা সাবকন্ট্রাক্ট যে আছে সে তার প্রতিষ্ঠানের এমপ্লয়ীদেরকে ঠকাচ্ছে কিনা বা তারা লিগাল রাইটগুলো মানতেছে কিনা এটা মনিটরিং করাও আপনার দায়িত্বের ভিতরে পড়ে। এটাই হলো ডিউ ডিলিজেন্স। ডিউ ডিলিজেন্সের দিকে আমি একটু বিস্তৃত বলি, আর একটু বলতে হবে এরকম, আপনি একটা প্রতিষ্ঠান এবিসি কোম্পানি, আপনি আপনার প্রতিষ্ঠানকে সঠিকভাবে এমপ্লয়ীদেরকে লিগাল রাইটসগুলো, ইন্টারন্যাশনাল লগুলো, এবার ইথিক্যাল এক্সপেকটেশনগুলো সঠিকভাবে পালন করছেন কিনা এটা আপনার রেসপন্সিবিলিটি, এটা আপনি নিশ্চিত করবেন, এনশিওর করবেন। সাথে সাথে আপনার ব্র্যান্ড বা আপনার এখানে যে কাজ দেয় ব্র্যান্ড, তারও রেসপন্সিবিলিটি থাকবে যে আপনি এটি ঠিকমতো করেন কিনা এটা মনিটরিং করা এবং এনশিওর করা। আবার তৃতীয়ভাবে আপনি যাদের সাপ্লায়ার, আপনাদেরকে যেখানে আপনার যারা সাপ্লায়ার, যাদের কাছ থেকে র ম্যাটেরিয়ালস নেন, যাদের কাছ থেকে আপনি সাবকন্ট্রাক্ট করান, তারাও এটা সঠিকভাবে মানতেছে কিনা এটা আপনার মনিটরিং করা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। এই পরে আবার ধরেন আপনি বাংলাদেশে কাজ করতেছেন, বাংলাদেশ গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি আছে যে আপনি আপনার প্রতিষ্ঠানকে এমপ্লয়ীদেরকে সঠিকভাবে তাকে যে আপনার লেবার রাইটগুলো আছে অথবা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা আছে যেটা আমরা মেনে চলি, অথবা ইথিক্যাল এক্সপেকটেশন যেটা আছে সেটা সঠিকভাবে মানতেছি কিনা গভর্নমেন্টের থেকে মনিটরিং করা, এটা গভর্নমেন্টের রাইটের ভিতরে পড়ে এবং রেসপন্সিবিলিটির ভিতরে পড়ে। এখন এই একটা বিষয় রেসপন্সিবিলিটি যখন সবাই নেওয়াটাই হলো ডিউ ডিলিজেন্স। আর যেমনি আপনি নেবেন আপনার রেসপন্সিবিলিটি, আপনার ব্র্যান্ড নেবে আপনি সঠিকভাবে মানতেছেন কিনা, আপনার যখন একটা সাপ্লায়ার বা সাবকন্ট্রাক্ট সঠিকভাবে মানতেছি কিনা সেটা আপনার উপর রেসপন্সিবিলিটি পড়বে। এই যে একটা নেটওয়ার্কিং সিস্টেম সবাই মনিটরিং করা, এটা হলো যে ডিউ ডিলিজেন্স। এটা বিজনেসের ক্ষেত্রে হয়ে থাকে, এটা হিউম্যান রাইটের ক্ষেত্রে হয়ে থাকে, সোশ্যাল অ্যান্ড লেবার প্র্যাকটিসের ক্ষেত্রেও হতে পারে, সব ক্ষেত্রে ডিউ ডিলিজেন্স থাকতে পারে। এক্সিস্টিং সাপ্লায়ার অফ দ্য সাবকন্ট্রাক্ট ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশন অফ দ্য ফ্যাসিলিটিস সোশ্যাল অ্যান্ড লেবার প্র্যাকটিস। আপনার প্রতিষ্ঠানের এমপ্লয়ীদেরকে ট্রেনিং এবং কমিউনিকেশন তো আপনি করেন সোশ্যাল এবং লেবার প্র্যাকটিসের উপরে, বাট আপনার সাপ্লায়ার এবং সাবকন্ট্রাক্টকেও আপনাকে এই বিষয়ের উপরে ট্রেনিং করাতে হবে। কীভাবে করবেন? অনেক প্রতিষ্ঠানে আমি দেখেছি যে তারা সাপ্লায়ার সাবকন্ট্রাক্টদেরকে একটা নির্দিষ্ট দিনে ইনভাইট করে এবং তারা ডে লং অথবা নির্দিষ্ট সময়ের জন্য এই সোশ্যাল লেবার প্র্যাকটিসের যে ল এবং পলিসি প্রসিডিউর আছে এটা নিয়ে ট্রেনিং করান এবং রেকর্ড রাখেন। আবার এতে সম্ভব না হয় তাহলে আপনি আপনার সাপ্লায়ারদেরকে একটা লিঙ্ক দিয়ে দেন, এটা যে আপনার গুগল মিটে অথবা জুমে একটা লিঙ্ক দিয়ে দেন, টাইম দিয়ে দেন, তাদের সাথে ফোনে কথা বলেন যে আমি আধা ঘন্টা কথা বলবো, 1 ঘন্টা কথা বলবো, সেই লিঙ্কে তারা অ্যাটেন্ড করবে এবং আপনি লেবার এবং সোশ্যাল প্র্যাকটিস উপরে কথা বলবেন। জুম লিঙ্কে রেকর্ডগুলো আপনি রাখবেন, স্ক্রিনশট রাখবেন, অ্যাটেন্ডেন্স রাখবেন। আর যদি তাও সম্ভব না হয় তাহলে লেবার প্র্যাকটিসের যে আপনার পলিসি প্রসিডিউরগুলো আছে এটা মেলে তাদের কাছে শেয়ার করবেন। তো মেল শেয়ার করলে আসলে ট্রেনিংটা কমপ্লিট হয় না, বাট কমিউনিকেশনটা মানে কমপ্লিট হয়। তবে সবথেকে বেটার হলো তাদেরকে ইনভাইট করে ট্রেনিং দেওয়া, এবং সেটা সম্ভব না হলে দ্বিতীয়ত অপশন হলো আপনাকে মানে কি বলে ভার্চুয়ালি তাদেরকে ট্রেনিংটা এনশিওর করা। এক্সিস্টিং সাপ্লায়ার সাবকন্ট্রাক্ট মনিটরিং সিস্টেম অফ সোশ্যাল লেবার পারফরমেন্স কন্টিনিউড সোশ্যাল অ্যান্ড লেবার ডিউ ডিলিজেন্স, যেটা বললাম সেটা আপনার এক্সিস্টিং যে সাপ্লায়ার বা সাবকন্ট্রাক্ট আছে তাদেরকেও আপনাকে হলো সোশ্যাল লেবার পারফরমেন্স সম্পর্কে মনিটরিং করা, মানে ইন্টারনাল অডিট করা, কন্টিনিউ করা। এখন আমরা একটা সাপ্লায়ারের যেখান থেকে আমি অ্যাক্সেসরিজ নেই, তারা নিজেরাই এসএলসিপি করান, তাহলে আমার কি প্রতিনিয়ত তাদেরকে মানে অডিট করতে হবে প্রতি বছর করার দরকার নাই। ইনিশিয়াল অডিট করছেন। দ্বিতীয়ত হলো তারপর থেকে যদি তার এসএলসিপি থাকে তাহলে এসএলসিপি রিপোর্টটা আপনি নিয়ে রাখবেন, তাহলে তাকে আবার অডিট করার দ্বিতীয়বার প্রয়োজন হবে না। কারণ আপনার সাপ্লায়ার আপনার এসএলসিপির গাইডলাইন মানতেছি কিনা, আপনার এসএলসিপিতে যে ব্যাপারগুলো সেটা মনিটরিং করে কিনা, এই জন্য আপনি ইন্টারনাল অডিট করবেন, তাই না? কিন্তু আপনার সাপ্লায়ার বা সাবকন্ট্রাক্ট তারা নিজেরাই এসএলসিপি করাচ্ছে, তাদের ওখানে রিপোর্ট আছে, থার্ড পার্টি দ্বারা মনিটরিং করাচ্ছে, আপনার গিয়ে দ্বিতীয়ত মনিটরিং না করলেও হবে, আপনি ওই রিপোর্টটা এনে রাখলেই চলবে। 190 আদার্স, এই পলিসির ভিতরে যদি আপনি অন্য কিছু রাখেন
তাহলে থাকতে পারে, এক্স সিলেক্ট করবেন, না থাকলে চুজ দিয়ে রাখবেন, সমস্যা নেই। হুইচ অফ দ্য ফলোইং টপিকস আর ইনক্লুডেড উইদিন দ্য ফ্যাসিলিটিস রিটেন পলিসিস অ্যান্ড প্রসিডিউর ফর র ম্যাটেরিয়াল সোর্সিং। এটা আগেও বললাম যে আমরা দুইটা পলিসি একসাথে করতে পারি, সাপ্লায়ার সাবকন্ট্রাক্ট অ্যান্ড র ম্যাটেরিয়াল সোর্সিং পলিসিস প্রসিডিউর। কাস্টমার রিকোয়ারমেন্ট ফর র ম্যাটেরিয়ালস আইডেন্টিফিকেশন, রিপোর্টিং অর ডিউ ডিলিজেন্স। আপনি যখন র ম্যাটেরিয়ালস আইডেন্টিফিকেশন করবেন তখন কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী র ম্যাটেরিয়ালসগুলোকে আপনাকে আইডেন্টিফিকেশন করতে, অবশ্যই সাপ্লাইয়ের চাহিদা অনুযায়ী তো আমরা র ম্যাটেরিয়াল সোর্সিং করি। 192 রিস্ক অ্যাসেসমেন্ট ও ডিফারেন্সিয়েট হাই রিস্ক ম্যাটেরিয়ালস উইদিন দ্য সাপ্লাই চেইন। আপনার সাপ্লাই সেলের মধ্যে যে হাই রিস্ক ম্যাটেরিয়ালগুলো আছে এটাকে আপনার আলাদা করতে হবে, মানে দেখাইতে হবে। তো আপনার র ম্যাটেরিয়ালসের ভিতরে যদি হাই রিস্ক যদি না থাকে তাহলে প্রয়োজন নাই, মানে হাই রিস্ক কোনো ম্যাটেরিয়ালস আসলে পারচেস করা হয় না বা প্রয়োজন হয় না। আর যদি থেকে থাকে তাহলে আপনাকে ওই ম্যাটেরিয়ালসের হাই রিস্কগুলোকে আইডেন্টিফাই করতে হবে। যেমনি আমরা সোশ্যাল কমপ্লায়েন্সের ক্ষেত্রেও ম্যাট্রিক্স করে নিয়েছিলাম যে হাই রিস্ক, মিডিয়াম রিস্ক, লো রিস্ক, নো রিস্ক, এইভাবে। আর ওই অ্যাক্সেসরিজগুলোকেও আপনাকে এরকম ক্যাটাগরি করতে হবে, হাই রিস্ক, মিডিয়াম রিস্ক, লো রিস্ক, নো রিস্ক, এভাবে আপনি যে আইটেমগুলো আছে র ম্যাটেরিয়ালস ওভাবে আপনি ক্যাটাগরি করে পলিসির ভিতরে রাখতে পারেন। এখন এভাবে কি এটা কিসের উপর ডিপেন্ড করবে লো রিস্ক হাই রিস্কটা? এটা হিউম্যান রাইট ভায়োলেশনের তো হতে পারে, এনভায়রনমেন্টাল হ্যাজার্ডের উপর হতে পারে, ইথিক্যাল লিগাল ইস্যুর জন্য হতে পারে। ঠিক আছে। 193 আদার্স। আদার্স যদি পলিসির ভিতরে থাকে তাহলে এক্স সিলেক্ট করবে, না থাকলে চুজ থাকবে। তো এই পর্যন্ত ছিল আমাদের হলো 4টা পলিসি: ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার পলিসিস প্রসিডিউর, ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার পলিসিস প্রসিডিউর, সাপ্লায়ার সাবকন্ট্রাক্ট, র ম্যাটেরিয়াল সোর্সিং। আমরা 2টা পলিসি করব। প্রথম একটা পলিসি হবে ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার অ্যান্ড ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে একটা পলিসি, আর সাপ্লায়ার সাবকন্ট্রাক্ট অ্যান্ড র ম্যাটেরিয়াল সোর্সিং প্রসেস এটা নিয়ে একটা পলিসি। তাহলে আমরা 4টা পলিসিকে 2 পলিসির মধ্যে করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।